ওখান থেকে দুর্গাপুর থেকে আসছি, তো সেই জন্য আসার পথে যানজটের জন্য আমার বিলম্ব হয়, আমি ক্ষমা প্রার্থী। স্নেহাশিস দা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, উনি আছেন, সভাপতি মহোদয় আছেন, প্রেস ক্লাবের সহসভাপতি, সহ সম্পাদক সহ যারা আছেন প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা, এবং সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার। আমার সাথে তুষার ঘোষ, আমাদের গণমাধ্যমের যিনি প্রধান, তিনিও আছেন। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের দুটো ফেজ হয়ে গেছে। 7 তারিখ অর্থাৎ আগামীকাল তৃতীয় ফেজ, এবং লোকসভা নির্বাচন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচনে ঠিক হয় যে দেশের প্রধানমন্ত্রী কে হবেন বা কোন দল এই ভারতবর্ষের নীতি প্রণয়ন করবে, যে আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে। দেখুন, একদিকে ভারতীয় জনতা পার্টির শুধু নয়, আমি বলবো বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রার্থী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, যার নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে এইবার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী 3.0 সরকার তৈরি হতে চলেছে। এবং উল্টো দিকে যারা আছে, আমাদের যারা বিরোধী, যারা কখনো কোথাও ইন্ডি জোট গঠন করে আছে, অথবা কখনো কখনো সেই ইন্ডি জোট পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এলে কেমন যেন ঘটে পরিণত হয়ে যায়, অর্থাৎ তাদের না নীতি আছে না নেতা আছে। যে দলগুলো আছে সেই দলগুলো প্রত্যেকেই পরিবারবাদী দল। আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে শুরু করি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, তার উত্তরসূরি। অথচ আমাদের দিকে যদি তাকানো যায় যে জেপি নাড্ডা সাহেবের পর কে আমাদের দলের প্রধান হবে, বা নরেন্দ্র মোদীর পর কে প্রধানমন্ত্রী হবে বিজেপি যদি আগামী দিনে পরের বারে আবার জেতে, তো আমার পক্ষেও বলা সম্ভব নয় আমরা এই ধরনের একটি রাজনৈতিক দল। এবং এই পরিবারবাদী দলগুলো শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রত্যেকটি জায়গায় আছে। আপনি ঝাড়খণ্ডে চলে যান, এবং আজকে আমরা কোইন্সিডেন্টালি বা আমরা যেটা বলছি যে পশ্চিমবঙ্গের মতো চিত্র, সেই 51 কোটির যে পাহাড়, টাকার পাহাড় আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম কালকে। আজকে প্রেস ক্লাবে আমি আছি, আপনাদেরকে সম্বোধন করছি। গতকাল ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন মন্ত্রী যিনি, তার আত্মসহায়ক, তার পরিচারকের বাড়ি থেকে 30 কোটি টাকার পাহাড় আমরা দেখতে পেয়েছি, ইডি উদ্ধার করেছে। অর্থাৎ এই প্রত্যেকটি দল দুর্নীতিগ্রস্ত এবং তোষণকারী দল। এবং আমরা দেখতে পাই যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই লড়াইটা সরাসরি বিজেপি বনাম তৃণমূল। একদিকে আমাদের নরেন্দ্র মোদী মতো নেতা, অমিত শাহের মতো নেতা, এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছেন, আমরা একদিকে। বিপরীত দিকে যাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে একদিকে কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে সন্দেশখালির মতো ঘটনা ঘটানো, এবং তার সাথে এখন নতুন এক জিনিস আমরা চোখের সামনে দেখতে পেলাম যে যারা কিছু মানুষ বা কিছু বিধায়ক তৃণমূল কংগ্রেসের বা কিছু নেতৃত্ব, যারা এখন পশ্চিমবঙ্গে আমাদেরকে 70 এবং 30% হিসেব বোঝাচ্ছেন, এবং কোথাও 70% হয়ে গেলে গঙ্গায় ডুবে মরতে হবে সুকান্ত মজুমদার যদি আপনার নাম হয়, বা তুষারকান্তি ঘোষ যদি আপনার নাম হয়, তার আমরা প্রচ্ছন্ন হুমকি পাচ্ছি। তো স্বাভাবিকভাবে বাংলাকে এই জায়গা থেকে পরিত্রাণ খুঁজে পেতে হবে, এই থেকে রাস্তা খুঁজে পেতে হবে। তাই আমার মনে হয় যে এই যে দুর্নীতিগ্রস্ত দলগুলো যারা আছে, তৃণমূল কংগ্রেসের মতো দল, যারা সারদা থেকে, রোজ ভ্যালি থেকে, হাইকোর্ট থেকে, পিনকন থেকে, তার সহ বিভিন্ন যে চিট ফান্ডের একের পর এক কেলেঙ্কারি, 100 দিনের কাজের টাকার মিসইউজ, এবং আবাস যোজনার ঘর থেকে মিড ডে মিলের চাল, কোনো কিছুই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিক্রি করতে বাদ দেয়নি বা চুরি করতে বাদ দেয়নি। এবং আমি খুব ইয়ার্কির ছলেই বলি যদিও, যে তৃণমূল কংগ্রেস একটি দিকে রেকর্ড করেছে। ভারতবর্ষে এর আগে বহু রাজনৈতিক নেতার দুর্নীতি করে জেলে যাওয়ার উদাহরণ আমরা দেখেছি, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে, জয়ললিতা থেকে শুরু করে অনেকে। কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গে একজন নেতাকে দেখলাম, তিনি একা যাননি, সঙ্গে বান্ধবী সহ জেলে গেছেন।
তো এই যে ডবল ডবল চাকরির কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, আমরা এখন দেখতে পাচ্ছি ডবল ডবল গ্রেপ্তার হচ্ছে। তাই এখন পশ্চিমবঙ্গের শিক্ষক কুল কি আমাদেরকে ভাগ করতে হচ্ছে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। যদিও আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এই অযোগ্যদের জন্য, যেহেতু উনি খুব বাংলা ভাষায় পটু এবং খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে এবং অভিনয়ও খুব সেরা এবং পটু মানুষ, তিনি নতুন একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন, ব্যতিক্রমী চাকরি। এই ধরনের শব্দবন্ধ অন্ততপক্ষে আমি আমার চাকরি জীবনে কোনো শুনিনি। জীবনে যখন প্রথম এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম তখন এই ধরনের ব্যতিক্রমী চাকরি, এই ধরনের শব্দ কিন্তু আমি অন্ততপক্ষে অভিধানে পড়িনি, এই প্রথম জানতে পারছি, যদিও বাংলাতে আমার বুৎপত্তি অতটা নয়। তো আজকে এই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত যে দলগুলো, সেই দলগুলো যেমন সরকারি চাকরিকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, একদিকে যেমন পুরো বন্ধা পশ্চিমবঙ্গে তৈরি করেছে, এসএসসি হচ্ছে না। আজকেই নিশ্চয়ই আপনাদের কাছে খবর আপনাদের কাছে এসেছে যে আমারই লোকসভা কেন্দ্রের আমিনপুর, কুসুমুন্ডি বিধানসভার আমিনপুর বলে একটি জায়গা আছে, সেইখানে ইমরান বলে একটি ছেলে যে এসএসসি নিয়ে আন্দোলন করছিল, সে মানসিক যে দুশ্চিন্তার জন্য ব্রেন স্ট্রোকে মারা গেছে। তার এই মৃত্যু অত্যন্ত দুঃখের, এবং এই ধরনের মৃত্যু পশ্চিমবঙ্গে গলিতে আনাচে কানাচে কত জায়গায় যারা বাবার জমি বিক্রি করে বিএড করেছে, যারা বসে আছে যে এসএসসি হবে, স্কুলের মাস্টারমশাই হব বা দিদিমণি হব, তাদের কতজনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবং তারা এইভাবে অনেকেই, কেউ কেউ মৃত্যু মুখে, কেউ আত্মহত্যার পথ, কেউ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে আমরা আমাদের নির্বাচন উপলক্ষে, অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের ম্যানিফেস্টো, আপনারা যাকে ইংরেজিতে বলেন, আমরা যাকে সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র ঘোষণা করেছি। আমাদের সেই সংকল্পপত্রে প্রায় ৭৬খানা আমাদের পয়েন্ট আছে। আমি সমস্ত পয়েন্ট বলা বা কভার করতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু দু চারটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রথমত বলি যে এই যে সংকল্পপত্র, এই সংকল্পপত্র তৈরির জন্য আমরা জনগণের কাছ থেকে, অর্থাৎ জনতা জনার্দনের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি। আমরা সাজেশন বাক্স তাদের মত দেওয়ার জন্য রেখেছিলাম। প্রায় 15 লক্ষ সাজেশন অফলাইন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং প্রায় 4 লক্ষ ভিডিও এবং এই ধরনের 15 লক্ষ যে মতামত বা পরামর্শ আমরা নিয়েছি। আমরা প্রত্যেকের জন্য, সমাজের প্রত্যেক শ্রেণীর জন্য কিছু না কিছু আমাদের সংকল্পপত্রে রেখেছি। প্রথমত আমি যে বিষয়টি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সাংবাদিক মহলের সামনে আনা উচিত বলে আমার মনে হয়, সেটি হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লাগু নেই, কারণ আয়ুষ্মান ভারতের নিয়ম হচ্ছে 5 লক্ষ টাকার 60%, অর্থাৎ 60% কেন্দ্র সরকার দেয়, রাজ্য সরকারকে 40% দিতে হয়। নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমরা গ্যারান্টি দিয়েছি, মোদীজির গ্যারান্টি দিয়েছি যে এইবার সরকারে আসার পর আমরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে যাদের বয়স 70 বছরের উপরে, তাদের সকলকে এই আয়ুষ্মান ভারতের আওতায় আনবো। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারের 40% রাজ্য সরকার দিলেও আনবো, না দিলেও আনবো। অর্থাৎ সরাসরি 70 বছরের বেশি বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন, তারা সরাসরি আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। এটা মোদিজির গ্যারান্টি, এবং এই গ্যারান্টি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, যারা বিশেষ করে বয়স্ক মানুষ, এবং মাথায় রাখবেন বয়স্ক মানুষকে সুবিধে দেওয়া মানে শুধু তো তার সুবিধে নয়, তার পরিবারেরও সুবিধে। তিনি যদি 5 লাখ টাকার চিকিৎসা পান, তার ছেলেটি বা তার মেয়ে যে তার দেখাশোনা করেন, তারাও অনেকটা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল হবে। তো আমরা এই গ্যারান্টি দিচ্ছি যে এইবার মোদিজির নেতৃত্বে যে তৃতীয়বার সরকার তৈরি হতে চলেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির, সেই সরকার 70 বছরের বেশি বয়স্ক লোকেদেরকে আমরা এই বিমা অর্থাৎ আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনব। আমরা
যুবকদের জন্য আমরা স্টার্ট আপ থেকে শুরু করে ফিন্যান্সিংয়ের স্টার্ট আপের সাথে সংযুক্ত ফিন্যান্সিংয়ের উন্নতি, মুদ্রা লোনকে 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষে নিয়ে যাওয়া থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারে আরও বেশি ইনভেস্টমেন্ট, এবং তার সাথে সরকারি পরীক্ষায় এই যে দুর্নীতি, এই দুর্নীতিকে রোধ করার জন্য পেপার লিক সংক্রান্ত পেপার লিককে রোধ করার সংক্রান্ত কঠোর থেকে কঠোর আইন আনার প্রতিশ্রুতি আমরা আমাদের এই সংকল্পপত্রে দিয়েছি, যাতে এই পেপার লিকের রোগ থেকে আমরা আগামী যুব প্রজন্মকে, আগামী যুবকদেরকে, যুবতীদেরকে মুক্তি দিতে পারি। এছাড়াও উচ্চমানের ব্যবসার গ্লোবাল সেন্টার এবং ইনফ্রাস্ট্রাকচারে আমি আগেই বলেছি বিনিয়োগ করা হবে, যার মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়ন আরও বেশি হবে, এর ফলে জব ক্রিয়েশন আরও বেশি হবে। কৃষকদের জন্য আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় না 6,000 টাকা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রায় 50 লক্ষ কৃষক আমরা সেই কৃষক সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা করেছি, এবং এই বিগত 10 বছরে আমাদের সরকার 22টি ফসলে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি যাকে আমরা সংক্ষেপে বলি, তাতে আমরা বৃদ্ধি করেছি। আমরা সরকার এইবার এমন পরিকল্পনা করছে যাতে ডাল এবং তৈলবীজ এই দুটিতে আমরা পরনির্ভরশীল। আপনারা জানেন যেমন পাম অয়েলের জন্য আমাদের মালয়েশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয়, এবং তার ফলে তারা যখন চান তখন এক্সপোর্ট কমিয়ে দেন, এবং তার ফলে আমাদের এখানে জনগণকে তেল বেশি দামে কিনে খেতে হয়। স্বাভাবিকভাবে আমরা এর হাত থেকে মুক্তির পথ খুঁজছিলাম, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নীতি তৈরি হচ্ছে, এবং আগামী দিনে আমরা আত্মনির্ভর হব এবং পৃথিবীর বৃহত্তম আনাজ অর্থাৎ কৃষিজাত দ্রব্য তাকে সংরক্ষণের ব্যবস্থা, কীটনাশক প্রয়োগ থেকে সয়েল হেলথ অর্থাৎ মাটির যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার, সেই জিনিসগুলো আরও বেশি করে কৃষিক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার আগামী দিনে ইমপ্লিমেন্ট করবে। আপনারা জানেন যে বিবেকানন্দ বলে গেছেন যে একটি পাখিকে উঠতে গেলে যেরকম 2টি ডানার প্রয়োজন হয়, সেরকম একটি সমাজের উন্নয়নের জন্য পুরুষ এবং নারী সেটি হচ্ছে তার 2 ডানা, এবং এই 2 ডানাই শক্তিশালী হলে তবেই সমাজ সামনের দিকে যেতে পারে। তাই আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য অলরেডি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন লোকসভা বিধানসভাতে পাশ হয়ে গেছে, এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সেটা লাগু হবে। 2029 সাল থেকে লোকসভা নির্বাচনে লাগু হবে, আপনারা সকলে জানেন। এছাড়াও মহিলাদেরকে প্রায় 1 কোটি মহিলাকে আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানিয়েছি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় 3 কোটি মহিলাকে আমরা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাতে চাই বা লক্ষপতি দিদি বানাতে চাই। ব্যবসায়িক ক্ষেত্রে কার্যরত মহিলাদের জন্য বিভিন্ন জায়গায় হোস্টেল, যেগুলো ব্যবসায়িক কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে সরকারি প্রোৎসাহনে এবং সরকারিভাবে হোস্টেল, আবাসন সহ বিভিন্ন ধরনের সুবিধে আমরা করতে চাই। পুলিশ স্টেশনগুলোতে আমরা শক্তি ড্রেস অর্থাৎ মহিলাদের সাহায্য করার জন্য মহিলাদের দ্বারা পরিচালিত শক্তি ডেস্ক আমরা চালু করব, যেখানে মহিলারা তাদের যে কোনো ধরনের কমপ্লেন অর্থাৎ তাদের যে কোনো ধরনের তাদের উপর যদি অত্যাচার হয় সেটি নথিভুক্ত করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মহিলাদেরকে আগামী দিনে দ্রোণ দিদি কিছু সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং মহিলাদেরকে দ্রোণ দিদির মাধ্যমে আমরা আরও বেশি সশক্তিকরণ করতে চাই। আমরা আগামী 5 বছর মানুষকে বিনে পয়সায় মাথা পিছু 5 কেজি করে আনাজ অর্থাৎ চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছি। আগামী দিনেও এটা চালু থাকবে। আগামী 5 বছর অর্থাৎ 29 সাল পর্যন্ত 2029 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্প প্রধানমন্ত্রী অন্ন যোজনা, সেই অন্ন যোজনা চলবে। আপনারা জানেন যে রেল থেকে শুরু করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমরা একটি বিরাট জায়গায় পরিবর্তন করতে পেরেছি। আমাদের বিরোধীদের অর্থাৎ ইউপিএ আমলে পার কিলোমিটার যে পরিমাণ রোড তৈরি হতো তার 3 থেকে 4 গুণ রাস্তা
প্রতিদিন কত কিলোমিটার সেটা আমরা লক্ষ্যমাত্রাতে পৌঁছতে পেরেছি। আমরা মেট্রোর ক্ষেত্রে এই যে কলকাতাতে বসে আছি, সেখানেও আমরা গঙ্গা নদীর তল দিয়ে অর্থাৎ হাওড়া এবং কলকাতার সাথে মেট্রোর মাধ্যমে সংযুক্ত করতে পেরেছি। এবং মনে রাখবেন, কলকাতার মেট্রো একমাত্র মেট্রো এই মুহূর্তে গোটা দেশের মধ্যে যার 100% দায়ভার, অর্থাৎ যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় পরিকাঠামোর জন্য, কেন্দ্র সরকারের মাধ্যমে হয়। এছাড়াও আমরা বিভিন্নভাবে দেশের আমরা যে সমস্ত প্রকল্প এর আগেও এনেছি, যেমন আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে এএসআই সাইটগুলোকে আরও বেশি করে উন্নতিকরণ করা, পর্যটনকে বাড়ানো, পর্যটনকে আরও বেশি লুক্রেটিভ বিজনেসে পরিণত করা, তার জন্য ইনসেন্টিভ দেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় আমরা আমাদের এই সরকারের নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন নরেন্দ্র মোদীর নেতৃত্ব পেয়েছিলেন, সেই সময় ভারতবর্ষের গোটা পৃথিবীতে অবস্থান ছিল 11তম অর্থনীতির ভিত্তিতে। এই মুহূর্তে আমরা 5ম স্থানে অবস্থান করছি অর্থনৈতিক দিক দিয়ে, এবং আগামী 5 বছরে আমাদের মোদীজির গ্যারান্টি, এটাকে আমরা 3 নম্বর স্থানে অর্থাৎ বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে এই দেশকে নিয়ে যেতে চাই। এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে পরিবর্তন একান্ত প্রয়োজন, কারণ একসময় যখন ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান জিডিপিতে প্রায় 26% ছিল, আজকে সেই পশ্চিমবঙ্গ কমতে কমতে আমরা পেছনের সারিতে চলে এসেছি। আমাদের দেশের জিডিপিতে আমাদের অংশগ্রহণ দিন দিন কমছে। তাই আমরা মনে করি যে পশ্চিমবঙ্গেরও পরিবর্তন প্রয়োজন এবং প্রকৃত পরিবর্তন প্রয়োজন। এবং আমরা যে এই ঐতিহ্যের সাথে ডেভেলপমেন্ট, এই দুটোকেই সামনে করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। 2025 সালকে আমরা জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য জনজাতি গৌরব বর্ষ হিসেবে পালন করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং সেই জনজাতি সমাজকে এবং তাদের যে আত্মত্যাগ, দেশের জন্য বলিদান, তাকে সম্মানিত করব। এবং আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি, যাকে আমরা আমাদের সংকল্পপত্র বলছি, সেখানে মৎস্যজীবীদের কথা আছে, শ্রমিকদের কথা আছে। আপনারা জানেন যে ই-শ্রম কার্ডের ব্যবস্থা হচ্ছে, সেই ই-শ্রম কার্ডের মাধ্যমে আমরা শ্রমিকদেরকে বিশেষ সুবিধে পাইয়ে দেব ভবিষ্যতে, এবং প্রয়োজনে ই-শ্রম কার্ডের মাধ্যমে তারা ইএসআই হসপিটালে তারা চিকিৎসার সুযোগ পাবে। হাইওয়েতে ট্রাক চালকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে যারা ছোট ছোট কাজ করেন, অর্থাৎ নাপিতের কাজ থেকে শুরু করে ধোপার কাজ থেকে শুরু করে, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, এবং তার সাথে সাথে প্রয়োজনে তারা ঋণ যাতে পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। বিশ্বমানের পরিকাঠামো আগামী দিনে তৈরি হবে। এবং আমরা সমস্ত কিছু যেগুলো বলছি, আমরা আমাদের পাস্ট রেকর্ডের উপর ভিত্তি করে বলছি। বিশ্বের যে সমস্ত সংস্থাগুলো বিশ্বের অর্থনীতিকে মনিটরিং করেন, দেখাশোনা করেন, তাদের রেকর্ড অনুসারে প্রায় 25 কোটির বেশি মানুষ বিগত এই কয়েক বছরে অতি দারিদ্র সীমা থেকে বেরিয়ে উপরের দিকে গেছেন। আমার মনে হয় এটা বিরাট বড় একটি সাফল্য, এবং এই সাফল্য প্রত্যেকটি ভারতবাসীর এবং আমাদের সরকারের তো অবশ্যই। 14 কোটির বেশি পরিবারকে নলের মাধ্যমে আমরা জল দেওয়ার ব্যবস্থা করেছি এই 10 বছরের মধ্যে। 48 কোটির বেশি মানুষকে ব্যাংকিং সিস্টেমের সাথে জোড়া হয়েছে, অ্যাকাউন্ট খোলা হয়েছে। 10 কোটির বেশি পরিবারের রান্নাঘর ধোঁয়ামুক্ত হয়েছে। 32 কোটির বেশি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেয়েছে। এই সংখ্যা এইবার আরো বেড়ে যাবে, কারণ যেখানে আয়ুষ্মান ভারত, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত লাগু নেই, সেখানেও 70 বছরের বেশি বয়স্ক যারা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সিটিজেন আছেন, তাদেরকে আমরা এর আওতায় আনবো, এবং কেন্দ্র সরকার বিনা পয়সায় এদের 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করবে। 14 কোটির বেশি শৌচালয়ের ব্যবস্থা হয়েছে, এবং 78 কোটি হকার তাদেরকে আমরা ঋণের ব্যবস্থা করে দিয়েছি, যার নাম হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 10,000 টাকা করে তাদের ঋণের ব্যবস্থা আমরা করতে পেরেছি। তা আমাদের পাস রেকর্ড এবং তার সাথে আমাদের যে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, সে শেখ শাহজাহানের অস্ত্র ভাণ্ডার হোক পাতাল ঘরে, অথবা মহিলাদের উপর অত্যাচার হোক, অথবা এসএসসির মাস্টারমশাই যারা যোগ্য, তাদের ঘাড় দিয়ে প্রায় 5,000-এর মতো অযোগ্যদের পার করে দেওয়ার যে তৃণমূল কংগ্রেসের চেষ্টা, এবং সেই নেতাদেরকে বাঁচানোর যে চেষ্টা হোক, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে আজকে। তাই আমাদের বিরোধী যারা রাজনৈতিক দল আছেন,
বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদকে, তাকে তো আমরা পোল খাওয়া রাজনীতিবিদ বলি, তাকে এখন মঞ্চে উঠে বলতে হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বিজেপি নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে। অথচ আমি থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব, দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, আমরা প্রত্যেকেই অত্যন্ত মৎস্য প্রিয় মানুষ এবং মৎস্য লোভী মানুষ বলা বললেও খুব একটা খারাপ বলা হবে না। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমার হয়তো সপ্তাহে একদিনও যায় না যেদিন আমি ভেজ বা নিরামিষ খাবার খাই। এবং এই যে মিথ্যে প্রচার, অপপ্রচার, এই অপপ্রচার তখনই করতে হয় যখন মানুষ যখন রাজনৈতিক নেতাদের পাশ থেকে দূরে সরে যায়। তাই এই পশ্চিমবঙ্গকে এই 70% 30%-এর ধমকির হাত থেকে বের করতে, শেখ শাহজাহানের মতো লোকেদের হাত থেকে বের করতে এখন আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক বিকল্প। নচেত মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত মজুমদারের মতো 5 বছর আগে রাজনীতিতে আসা ব্যক্তির লোকসভাতে গিয়ে 4টি সভা করার প্রয়োজন ছিল না বা প্রয়োজন হতো না। অভিষেক ব্যানার্জি তার সাথে প্লাস 2, অর্থাৎ তৃণমূলের টপ মোস্ট লিডারশিপ সুকান্ত মজুমদারকে হারাতে হবে। যদিও সেটা পারবেন না, অলরেডি ওনাদের কাছে রিপোর্ট পৌঁছে গেছে, ওনারাও আশ্বস্ত যে সুকান্ত মজুমদারই জিতছেন। সেখানে 6টি সভা করার প্রয়োজন হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসকে বলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে, বিজেপির নাকি কোন নেত্রী, যার নাম এখনো পর্যন্ত আমি জানতে পারিনি, কুচবিহারে নাকি মঞ্চ থেকে বলেছেন যে বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। অথচ বিজেপি টপ মোস্ট লিডারশিপ রাজ্যের আমি হই বা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হন না কেন, আমরা প্রত্যেকেই বলছি বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণার ভান্ডার হবে। এবং তাতে যে অর্থনৈতিক সাহায্য এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দিচ্ছে তার কয়েক গুণ হবে, 3 গুণ কমসে কম আমরা অর্থনৈতিক সাহায্য অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে করব। অতএব বাংলাকে বাঁচাতে, এই বাংলাকে শেখ শাহজাহানের হাত থেকে বাঁচাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে চন্দ্রযান হোক আর আমাদের টিকাকরণ কর্মসূচি হোক, আমরা আগামী দিনে মহিলাদের জন্য সার্ভাইকাল ক্যান্সার থেকে শুরু করে অস্টিওপোরোসিস থেকে শুরু করে মহিলাদের যে সমস্ত ব্রেস্ট ক্যান্সার, এই যে রোগ, এই রোগগুলোর জন্য সরকার সুনির্দিষ্ট নীতি তৈরি করবে, প্রয়োজনে ভ্যাকসিনেশনের ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। অর্থাৎ একদিকে আমাদের কালচার সংস্কৃতিকে রক্ষা করা, সেক্ষেত্রে রাম মন্দিরের অবশ্যই উদাহরণ হতে পারে এবং হাজার হাজার মানুষ এই রাজ্য থেকে রাম মন্দির দর্শনে গেছেন। এবং তার সাথে ভারতবর্ষের বিজ্ঞান গবেষণা বলুন বা ভ্যাকসিন মৈত্রী বলুন বা চন্দ্রযানের অভিযান বলুন, এই সব দিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমার বিশ্বাস ভারতবর্ষ বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু ততদিন পারবে না যতদিন না বাংলার প্রকৃত পরিবর্তন হচ্ছে। কারণ এই বাংলা, এই পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদের পীঠস্থল ছিল। 70-এর দশক থেকে আমরা সেইখান থেকে ডিরেল হতে শুরু করি এবং সেদিন থেকে এই বাংলা লক্ষ্মী ছাড়া হয়েছে। বাণিজ্যে বসতে লক্ষ্মী আমরা বিশ্বাস করতাম এক সময়। আমরা পাঁচালিতে আমার মা মাসিমারা পড়তেন আমাদের যে সপ্তডিঙা ভাসিয়ে 4 সদাগর ব্যবসা করতে চললেন। সেই বাঙালি ব্যবসাকে স্ল্যাং বা গালি হিসেবে পরবর্তীকালে রূপান্তরিত হয়েছে আমাদের কমিউনিস্ট চিন্তাধারার জন্য এবং আমরা আমাদের মূল ধারা থেকে বিচ্যুত হয়েছি। তাই আমার মনে হয় যে বাংলা আবার তার পুরনো জায়গায়, জাতীয়তাবাদের জায়গা, যেখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে এই ধরনের মহাপুরুষেরা সবসময় রাষ্ট্র আগে এই নীতিতে বিশ্বাস করতেন। এবং তারা মাস্টারদা সূর্য সেন হোক, ক্ষুদিরাম বোস হোক, যারা আত্মবলিদান দিয়েছিলেন জাতীয়তাবাদের মন্ত্রে, আমরা সেই জায়গায় বাংলাকে নিয়ে যেতে চাই যে বাংলা আমার আপনার আত্মার বাংলা, আমার আপনার হৃদয়ের বাংলা, আর্টিফিশিয়ালি বাইরে থেকে আমদানিকৃত নতুন একটি কোনো আইডিওলজি, ফরেন অ্যালিয়েন আইডিওলজির বাংলা নয়। সেই বাংলা, যে বাংলা তার নিজের ভেতর থেকে যার সাথে একাত্মীকরণ করতে পারবে, আত্মীয়তাবোধের আবদ্ধ হবে, সেই নীতির মাধ্যমে আমরা বাংলাকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাকে সেই রাস্তায়, সেই পথে নিয়ে গেলে, জাতীয়তাবাদের পথে নিয়ে গেলে
আমার মনে হয় বাংলার উত্তরণ ঘটবে এবং বাংলা আগামী দিনে আবার এই যে 26% আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কন্ট্রিবিউশন ছিল, তার থেকেও বড় জায়গায় যেতে পারবো। এই মুহূর্তে আমরা অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন জায়গায় আছি। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী আমি তার উপরেই বিশ্বাস করে বলছি প্রায় 50 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক। আপনারা ভোটিং পার্সেন্টেজ 19-এর সাথে মেলালে পরে অনেক বিধানসভাতে আপনারা দেখতে পাবেন ভোটিং পার্সেন্টেজ অনেকটা নেমে গেছে। তার কারণ তারা নিজের এলাকায় নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য জায়গায় পৌঁছে গেছে। তাই আপনাদের মাধ্যমে আমি নব ভোটার, নতুন ভোটার থেকে শুরু করে যুবক যুবতী, বাংলার আপামর জনসাধারণের কাছে আবেদন রাখতে চাই যে এই ভোট নির্ধারণ করবে যে আগামী দিনে এই বাংলা কোন পথে চলবে। আপনাকে ঠিক করতে হবে যে আপনার বাড়ির আশেপাশে সুকান্ত মজুমদারের মতো লোক থাকবে, দিলীপ ঘোষের মতো লোক থাকবে, শুভেন্দু অধিকারীর মতো লোক থাকবে, নাকি শেখ শাহজাহানের মতো লোকেরা থাকবে, নাকি হুমায়ুন কবিরের মতো লোকেরা থাকবে যারা আপনাদেরকে কথায় কথায় 70% 30%-এর গল্প শোনাবে, থ্রেট দেবে। আপনাদের সকলকে এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য আমি ধন্যবাদ জানাই এবং তার সাথে 2 ফেজের ইলেকশন হয়ে গেছে এখনো পর্যন্ত। আমি যতদূর রাজনীতি বুঝি এই 2 ফেজে 6টি আসনে নির্বাচন হয়েছে উত্তরবঙ্গে। এই 6টি আসনে আমার কাছে যা তথ্য আছে রেজাল্ট আপাতত 6-0, বিজেপি 6, তৃণমূল কংগ্রেস 0। তো এই আগাম বার্তাটাও আপনাদের কাছে দিয়ে রাখলাম। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। এই রাজ্যে তৃণমূল বিশেষ করে তার নেত্রী জেনারেল ইলেকশনে মিডিয়ার একাংশের রোল নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছে। এর উপরে আপনার রিয়েকশন কি, আর আপনার পার্টি কি মিডিয়ার রোল নিয়ে সন্তুষ্ট? দেখুন, প্রথম কথা হচ্ছে আমার যেটা মনে হয় মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা জানি। আমি মনে করি মিডিয়া হচ্ছে রাজনৈতিক নেতাদের আয়না। প্রচুর আমার এগেস্টেও নেগেটিভ খবর হয়েছে, তো অনেক নেগেটিভ খবর ডেলিভারেটলি করা, কোনো খবর আমাকে সচেতন করেছে যে হ্যাঁ এখানে আমার রেকটিফিকেশন করা দরকার। আমি মনে করি মিডিয়ারকেই আক্রমণ করা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করছে যে উনি কাজ করেননি। সেই জন্য যখনই কোনো মিডিয়া ওনার বিরুদ্ধে কিছু বলছেন, ওনার বিরুদ্ধে কিছু লিখছেন, সঙ্গে সঙ্গে তিনি তার উপরে খড়গহস্ত হচ্ছেন। আর এখন তো মিডিয়ার তো কন্ট্যাক্ট হয়ে গেছে, এমন অবস্থা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে তিনি একজন সাংবাদিককে মাথায় বসিয়ে দেবেন, তিনি সমস্ত সাংবাদিকদেরকে, সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আমরা এই চিন্তাধারায় বিশ্বাস করি না। আমাদের বিরুদ্ধে, আমাদের আইডিওলজির বিরুদ্ধে বিগত 70-75 বছর ধরে অনেক লেখালেখি হয়েছে। আমরা নিঃশব্দে কাজ করে গেছি এবং আমরা বিশ্বাস করি কাজ কথা বলে। নরেন্দ্র মোদীর কাজও কথা বলছে, গোটা ভারতবর্ষ কথা বলছে। আপনি বারবার করে উল্লেখ করলেন শেখ শাহজাহানের কথা বললেন, সন্দেশখালী কিছুদিন আগে একটি ভিডিও, যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেস ফের বলতে শুরু করেছে যে অমিত শাহ বাংলায় আসছেন, কিন্তু তাদের জবাব দিতে হবে, দেশবাসীকে জবাব দিতে হবে, শুধু জবাব না ক্ষমা চাইতে হবে যে আপনারা ডক্টর ভিডিও আপনারা ছড়িয়েছেন, পাশাপাশি রাজ্যপাল যে ঘটনা ঘটিয়েছেন তার ব্যাপারে আপনারা কি বলবেন? দুটো প্রশ্ন। দেখুন, প্রথম বিষয়ে আছি। একটি ভিডিও পাওয়া গেছে, তাতে নাকি আমাদের একজন মণ্ডল সভাপতি কিছু বলছেন। ভিডিও অরিজিনাল, ফেক, পরবর্তীকালে শব্দ বসানো হয়েছে কি না এখনো তদন্ত হয়নি। আপনারা যখন প্রচার করছেন তখন লিখে দিচ্ছেন যে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, তাই তো? একদিকে এই যেটা তৃণমূল কংগ্রেসের দাবি, অন্যদিকে এখনো পর্যন্ত আমার কাছে যেটা খবর যে 600 থেকে 700 জন ব্যক্তি, তার মধ্যে মহিলা পুরুষ উভয়ই আছেন, মানে মহিলা এবং পুরুষ, তারা এফিডেভিট করে সিবিআই এর কাছে বলেছে, কেউ কেউ কোর্টে এফিডেভিট করেছে যে হ্যাঁ আমার সাথে এই ঘটনা ঘটেছে। তা আমরা এই একজনেরটাকে কেন তৃণমূল কংগ্রেসের কথা অনুসারে আমি যদি ধরেও নিই ওটা সত্যি ভিডিও, তা আমি কেন একজনের কথাটাকে গুরুত্ব দিব 600-700 জনের কথাকে ডিসকার্ড করে, বাতিল করে? আর আমি এইখান থেকে আমি এর আগেও তো বলেছি তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীর দম আছে আসুন, চলুন সন্দেশখালীতে আমার সাথে,
মুখ্যমন্ত্রী তো যাওয়া উচিত ছিল সন্দেশখালীতে। কোথায় কোথায় জমি নিয়ে ভেরি তৈরি করা হয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, যদি দেখাতে না পারি আমরা রাজনীতি ছেড়ে দেবো। আপনারা কি সেই চ্যালেঞ্জটা নিতে পারবেন? তৃণমূল কংগ্রেসের নেতারা, শেখ শাহজাহান কি কোনো অন্যায় করেনি? কিভাবে একজন সাধারণ ব্যক্তি সন্দেশখালীর বেতাজ বাদশাহ হয়ে কত কোটি টাকার মালিক তার কোনো হদিশ নেই? ডাক যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে পর্যন্ত শেখ শাহজাহান, শিবু হাজরা এদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। বিদেশে তৈরি আর্মস মাটি ঘুরে পাওয়া যাচ্ছে, আর সেটা খোঁড়া হয়েছে নাজার থানার ওসির সামনে। সেই বাড়ির, যার বাড়ি সেই মহিলা, তিনি বলছেন হ্যাঁ আমার সামনে মাটি ঘুরে অস্ত্র উদ্ধার করা হয়েছে, কোনো অন্যায় না এটা। এরপরেও তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে। দ্বিতীয়, রাজভবনের যে বিষয়টি, আমি আগেও বলেছি, যেহেতু রাজ্যপাল একটি সম্মানীয় পদ, রাজ্যপালের এই বিষয়ে যা বলার রাজভবন থেকে বলা হবে। আপনি যে কথাটা বলেন, সত্য সমস্ত মানুষের আয়ুষ্মান ভারত স্কিম দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু রয়েছে 2018 সাল থেকে যারা কেন্দ্রীয় NHS এর আওতায় পড়ে তারা আয়ুষ্মান ভারতের আওতায় আছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা এখানে বাস্তবায়িত হতে দেননি। আগামী দিনে যদি ধরে নিই যে কেন্দ্রীয় সরকারে আবারও নরেন্দ্র মোদী সরকারই আসবেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, যদি আর কিছু অন্য কিছু হয়। তো সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গ সরকার অসহযোগিতা হয়, আপনাদের কি বলবেন? না, সেই জন্য আমি আপনাদেরকে এই স্কিমটি বলার সময় বুঝিয়ে বলেছি। দেখুন, কেন এখানে আয়ুষ্মান ভারত চালু হয়নি, তার কারণ হচ্ছে আয়ুষ্মান ভারতের যে 5 লক্ষ টাকা, তার 3 লক্ষ টাকা দেয় কেন্দ্র সরকার, 2 লক্ষ টাকা দেয় হচ্ছে রাজ্য সরকার। রাজ্য এবং কেন্দ্রের যৌথ ব্যবস্থায় কেন্দ্র এটা পরিকল্পনা করেছিল, যেহেতু হেলথ আমাদের কনস্টিটিউশন অনুসারে, আমাদের সংবিধান অনুসারে যৌথ তালিকায় পড়ে, কিন্তু আমাদের রাজ্য সরকার এতে পার্টিসিপেট করেনি। তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি 70 ঊর্ধ্ব যারা থাকবেন তাদেরকে এই সুবিধে আমরা সরাসরি দেব, মানে 3 লক্ষ টাকা নয়, এই 5 লক্ষের 5 লক্ষ টাকায় কেন্দ্র সরকার দেবে। অতএব রাজ্য সরকারের কোনো প্রয়োজন থাকলো না। রাজ্য সরকারের কাছ থেকে যদি আমরা 40% চাইতাম, তাহলে রাজ্য সরকারের কোনো বক্তব্য থাকতো, বা তারা চাইতেন বা না চাইতেন সেই জায়গা থাকতো। যেহেতু পুরো 5 লক্ষ টাকা কেন্দ্র সরকারই দেবে, কেন্দ্র সরকারের তহবিল থেকে দেবে, অতএব এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো এখতিয়ার বা কোনো ধরনের পারমিশনের প্রয়োজন পড়বে না। রফিক দাওয়াল থেকে বলছি, আপনি একটু আগে বললেন যে ভিডিও তর্কের খাতিরে ধরে গেলাম যে ঠিক একজন মানুষের উপরে, আপনার দল সবাই বলছে যে ভিডিও একেবারে ঠিক, আপনি রাজ্য সভাপতি, আপনি কি ডাউট রাখছেন যেটা সত্যি হতে পারে? না, আমাকে একটু বলতে দিন, কারণ এখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে, তিনি বিভিন্ন রকমের হেল্প করেছেন। সেই ভিডিও সম্পর্কে আপনি রাজ্য সভাপতি নিজে ডাউট কি করছেন যে এটা যদি সত্যি হলে তর্কের খাতিরে ধরে নিচ্ছি? দেখুন 1 মিনিট, আপনি নিশ্চয়ই বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন কিনা জানি না, আমি বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি। তর্কের খাতিরে এই শব্দটার মানে বুঝুন। তর্কের খাতিরে মানে আমি ফর দ্য টাইম বিং, আমি যদি ধরেও নিই, হাইপোথেটিক্যাল কন্ডিশন, আমি তো বলছি না যে আমি ধরে নিচ্ছি, সেটা আমি বলেছি, প্রথম লাইনে বলেছি এটা ফেক। আমাদের যার বক্তব্য দেখানো হয়েছে এটা ফেক না অরিজিনাল, তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যার বক্তব্য দেখানো হয়েছে গঙ্গাধর বাবু, সে বলছে যে এটা ফেক, আমি এই কথা বলিনি। আর এখন তো AI এর যুগে সবকিছু করানো যায়, আপনাকে দাঁড় করিয়ে আপনার ছবি দিন, ভিডিও দিন, আমরা বানিয়ে দেবো, সেখানে আপনি নাচতে নাচতে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে যাচ্ছেন, করে দেওয়া যাবে। এবং সম্ভবত একটি ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হয়েছে, যে ইউটিউব চ্যানেলটি এই আপলোডের ঠিক 22 ঘন্টা আগে এই ইউটিউব চ্যানেলটির জন্ম হয়েছিল। হ্যাঁ, আপনি কিছু বলছিলেন। অবশ্যই আমাদের যে সভাপতি সে তো বলছে ফেক, মানে যার বক্তব্য সে নিজেই বলছে ফেক। সঞ্জু সুর কলকাতা থেকে আপনি একটু আগে বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ভাষণ নিয়ে কথা বলা নিয়ে অপপ্রচার করছে মাস্ক খাওয়ার বিষয় নিয়ে। আমরা 2 দিন আগে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের রাজ্যে এসেছিলেন, সভা করলেন এবং সেখানে খুব সুন্দরভাবে একটি জিনিস বলেছেন যে কংগ্রেস যদি দেশের ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের থেকে সমস্ত কিছু নিয়ে মুসলমানদের হাতে দিয়ে দেওয়া হবে। এটা কি অপপ্রচার নয়?
দেখুন ওনার যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর কথা তো আমরা বলেছি। আপনারা তো নতুন কোনো কথা বলছি না। যখন ওনাদের প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি তো অন ক্যামেরা বলেছিলেন এই দেশের সমস্ত সংসাধনের উপরে প্রথম অধিকার মুসলিম মাইনরিটিসদের, স্পেশালি মুসলিমদের। কোন ল অনুসারে এটা? নিউটনের, আর্কিমিডিসের যুক্তি কি? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? মনমোহন সিং তো বলেছিলেন। এবং তারপরে ওনারা বলছেন যে আপনাদের পৈতৃক সম্পত্তির স্ক্যানিং হবে, এক্স রে করা হবে, কে কত সম্পত্তি রাখতে পারবেন, বাদ বাকি সম্পত্তি ভাগ করে দেওয়া হবে। কাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে? তারাই তো বলছেন 15% রিজার্ভেশন দেবেন। ভারতবর্ষের সংবিধান বলছে যে আপনি 50%-এর বেশি রিজার্ভেশন করতে পারেন না। তাহলে আপনি যে 15% যে কাটবেন, কার কাটা যাবে? হিন্দু, এসসি, এসটি এদের কাটা যাবে। ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ওবিসি, হিন্দু ওবিসিদের রিজার্ভেশন কমিয়ে দিয়ে, মানে কমিয়ে দিয়েছে বলতে বাধ্য হচ্ছে কম নিতে, যেখানে মুসলিম ওবিসিরা ঢুকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে তারাই তো ক্ষতিগ্রস্ত হবে। তা আমরা নতুন কিছু বলেনি, মাননীয় প্রধানমন্ত্রী আলাদা কিচ্ছু বলেননি, ওনাদের কথাই ওনাদেরকে শুনিয়েছেন। প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর বলা কথা, আমরা তো নতুন কিছু বলছি না। शंकर ताजा के धन्यवाद शंकर ताजा। मेरा दो सवाल। पहला सवाल, अभी आपने कहा कि तर्क के खातिर मान लिया जाए कि वो वीडियो जो है वो सच है, एक इंसान का विश्वास किया जाए जो 600-700 लोगों ने एफिडेविट किया होता है। कुछ दिन पहले मुख्यमंत्री ममता बनर्जी ने कहा था कि एक व्यक्ति ने गलती की और उसके लिए 26,000 लोगों की नौकरी गई। तो क्या इसको आप किस तरह से देख रहे हैं? एक की गलती को आप बोले कि अगर एक आदमी की बात सुने या काफी किसी दूसरा सवाल जो आपको बता दें कि कल अभिषेक बैनर्जी ने कहा है कि राज्यपाल ने राजभवन की कुर्सी को कलंकित किया है और बीजेपी ने संदेश खाली में 2,000 रुपए में असमत भेज के बंगाल को कलंकित किया। ये दो। देखिए, पहली बात यह है कि आपने जो बताया, दीज टू थिंग्स आर नॉट एट ऑल रिलेटेड। एक आदमी की गलती की वजह से एक आदमी यहाँ पे विक्टिम नहीं है, लाखों की संख्या में विक्टिम है। जनरेशन आफ्टर जनरेशन विक्टिम होता रहेगा। अगर आप टीचर की नौकरी बेच रहे हैं और गलती नहीं किया, किसी ने बेचा गया है, पैसा देके नौकरी बेचा गया है, तो जनरेशन आफ्टर एक टीचर अगर किसी के घर में जाके चोरी करता है तो एक आदमी का लॉस होता है, एक आदमी का नुकसान होता है। लेकिन अगर एक टीचर गलत बैठ गया स्कूल में, वो 40 साल तक नौकरी करेगा, जनरेशन आफ्टर जनरेशन भुगतेगा। 5,000 ऐसे, अकॉर्डिंग टू द स्टेटमेंट ऑफ आवर रेस्पेक्टेड एजुकेशन मिनिस्टर ब्रात्य बसु, that about 5,000 teachers are, according to his word, Batikrami teachers. I don't know what is the exact translation of this Batikrami, what Batikrami. So, जो ये है कि ये ऐसा कंडीशन इन लोगों ने क्रिएट किया, इसके कारण पूरे बंगाल का एजुकेशन सिस्टम ध्वस्त हो रहा है। लाखों की संख्या में परीक्षा दिया था। आपको अधिकार नहीं कि आप 5,000 नौकरी बेच दे, बेचा गया है। और यहां पे मैं सुप्रीम कोर्ट के न्यायाधीश, मुख्य न्यायाधीश को कोट करना चाहूंगा। उन्होंने लिखा है अपने ऑब्जर्वेशन में, अपने जजमेंट जो आया पहला दिन का, कि ओएमआर शीट को नष्ट कर दिया गया, कोई मिरर इमेज नहीं रखा गया। दिस इज ए टोटल फ्रॉड। आई एम कोटिंग हिम। तो इससे बड़ा चीज और क्या होगा? और जैसे हमने देखा है चौटाला परिवार, मुख्यमंत्री भी जेल में गए थे इसको लेकर, ऐसे टीचर भर्ती को लेकर। मैं आश्चर्य नहीं होगा अगर हमारा मुख्यमंत्री जेल में जाएंगे तो, क्योंकि कैबिनेट ने 5,000 सीट बढ़ाया। सीट की जो इंक्रीज करेगी, जो योग्य नहीं थे उनको नौकरी देने के लिए सीट बढ़ाया गया बाय वर्च्यू ऑफ द डिसीजन ऑफ द कैबिनेट। तो आपके कैबिनेट के हर आदमी जिम्मेदार है, और कोर्ट ने बताया कि कैबिनेट में जो लोग बैठे थे उनको आप क्वेश्चन कर सकते हैं, सीबीआई क्वेश्चन कर सकती है, क्वेश्चन करना चाहिए। अभी स्टे ऑर्डर है फॉर द टाइमिंग इलेक्शन तक, मुझे लगता है आज फिर से शायद सुप्रीम कोर्ट में है, तो क्या होगा मुझे मालूम नहीं।
लेकिन इसके बाद तो क्वेश्चन तो सीबीआई करेगी, क्यों, किस इंटरेस्ट के वजह से इन्होंने ये सीट बनाया था। दूसरा जो सवाल था कि जो अभिषेक बनर्जी ने बताया 2000 रुपये में बीजेपी ने ये करवाया। अरे आप हर महीने 1000 रुपया 1200 दे रहे हैं, 1200 रुपया दे रहे हैं, तो बीजेपी का 2000 में वो बिक जाएगा महिला। संदेशखाली की महिलाओं को आप इतना चीप समझते हैं क्या? महिलाओं को लेकर आपका जो धारणा है उससे बाहर निकलिए। सिर्फ आपकी परिवार की महिलाओं की सम्मान है, बाकी लोगों की सम्मान नहीं है। इस गलत फहमी से मैं अभिषेक बनर्जी को अनुरोध करूंगा कि वो बाहर निकले। दीपक एबीपी आनंद। আমার প্রশ্ন অন্নপূর্ণা ভান্ডার নিয়েছিল। অন্নপূর্ণা ভান্ডার এই রোড পলিটিক্স তো নতুন নয়, বিরোধী করে চলছে, কিন্তু বারবার এটা নিয়ে সমালোচনা হয়। মানে নবদত্ত মানুষের হাতে গিয়ে সমস্যার সমাধানটা সাময়িক, একটা অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হলো, আমি টাকা দিলাম, মিটে গেল। কিন্তু ভারতীয় রাজনীতিতে দেখা যাচ্ছে এটা একটা পার্মানেন্ট ক্যারেক্টার হয়ে যাচ্ছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্লাবগুলোকে টাকা দিতে শুরু করলো এবং তারপর মহিলাদের হাতে ক্যাশ টাকা দিতে শুরু করলো, বিরোধীরা তুমুল সমালোচনা করেছে। এবং এই নগদ আমাদের অর্থ সীমিত, এই নগদ টাকা দেওয়ার জন্য শিক্ষা, স্বাস্থ্য, এই পরিকাঠামোগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয় সেগুলো তো তৃণমূল কংগ্রেস দেবে। কিন্তু আপনারাও সেই একই ডোর পলিটিক্সের কথা বলে ভোট চাইছেন যে আমরা এলে লক্ষ্মী ভান্ডার 3 গুণ হবে। আপনারা কৃষক সম্মান দেন 6000 টাকা করে, অথচ ইফকো খোলা বাজারে সার চড়া মূল্যে বিক্রি করছেন, সেই দামটা আপনারা নিয়ন্ত্রণ করছেন না। কৃষকের মূল্যের এমএসপি আপনারা বাড়াচ্ছেন না, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কষ্ট অফ প্রোডাকশন বাড়ছে, বছর শেষে 6000 টাকা করে দিচ্ছেন। আপনি এই প্রশ্নটা উত্তরটা দিন যে ডোর পলিটিক্স না করে যদি মূল সমস্যা আমরা নজর দিই সেই সমাধানের দরকার। দেখুন, তৃণমূল আর আমাদের ভাবনা চিন্তার মধ্যে বেসিক পার্থক্যটা বুঝুন। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা ডোল পলিটিক্সে বিশ্বাস করি না, প্রথম কথা হচ্ছে বিশ্বাস করি না। আমরা অর্থনৈতিক কিছু সমস্যার সমাধানের জন্য, যেহেতু বাংলার মানুষের এই মুহূর্তে আপনি যদি গ্রামের দিকে যান, পারচেসিবিলিটি খুব কম। আমি নিজের অভিজ্ঞতা, মানে আপনাদের সাংবাদিকদের অভিজ্ঞতা, আমার ভোট প্রচারে রাজ্য সভাপতি হওয়ার দরুন কলকাতা থেকে বেশ কিছু সাংবাদিক বন্ধুরা গেছিলেন আমার কনস্টিটুয়েন্সিতে। আমি বালুরঘাট বিধানসভার অন্তর্গত, আমি হাউজের নাম বলছি না, কোন একটি হাউজের নাম বলা ঠিক নয়, আমি গ্রামীণ এলাকায় গেছিলাম, পায়ে হেঁটে প্রচার করছিলাম। তখন আমার সাথে সাংবাদিক বন্ধুরা, কিছু সাংবাদিক বন্ধু, তারা আমার সঙ্গী হয়েছিলেন। তারা সেই অঞ্চলে আদিবাসীদের ঘর দেখে, দাদা যে তো ভয়ঙ্কর অবস্থা, ঘর ভেঙে পড়বে। প্র্যাকটিক্যালি তাই। অর্থনৈতিক কোনো উন্নয়ন বিগত শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় না, আমরা যবে থেকে বন্ধ করে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও এই মন্ত্রে দীক্ষিত হয়েছি, তবে থেকে বাংলার, আমি যেটা বলি বারবার, বাংলা লক্ষ্মী ছাড়া হয়েছে। এবং বাণিজ্যে বসতে লক্ষ্মীর মন্ত্র আমরা যবে থেকে ভুলে গেছি। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে আমরা সাময়িকভাবে এই যে অর্থনৈতিক সাহায্য সেটা করা, এবং তার সাথে তুমুল হারে বিপুল গতিতে শিল্পায়ন। উদাহরণ মধ্যপ্রদেশ একসময় ভারতবর্ষের বিমারু রাজ্য বলে চালু ছিল, নিশ্চয়ই আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন। বিহার থেকে শুরু করে এরকম রাজ্যগুলোর প্রথম নিয়ে অ্যালফাবেট নিয়ে বিমারু রাজ্য করা হতো, তার মধ্যে মধ্যপ্রদেশ ছিল। সেই মধ্যপ্রদেশে এখন যেমন লাডলি বেনাতে টাকাও দেওয়া হয়, আবার মধ্যপ্রদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ফলে, শিল্পায়ন হওয়ার ফলে মধ্যপ্রদেশ বিমারু রাজ্যের সংজ্ঞা থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছে। দিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। আমরা বারবার বলছি, আমরা জানি এটা পার্মানেন্ট সলিউশন না। বাংলাকে শিল্পায়নের পথে নিয়ে যেতে হবে, তার জন্য শিল্প বান্ধব পরিস্থিতি দরকার। গতকালও আমি সর্বভারতীয় একটি ইংরেজি চ্যানেল, ইংরেজি দৈনিক, তাতে আমি বলেছি বাংলার সমস্যা হচ্ছে যবে থেকে এখানে লেফট আইডিওলজি ইন্ট্রোডিউস হয়েছে, তবে থেকে আমরা ওই লোকাল কমিটি তখন ছিল এলসিএম, স্বামী স্ত্রীর ঝগড়া হলো ভাত রান্না নিয়ে বা মাছের ঝোলে লবণ বেশি হয়েছে কি কম হয়েছে, সেটাও সলিউশন কে করবে? এলসিএম করবে। আমি ওই আমার যে ইন্টারভিউ তাতে বলেছি গতকাল, আজকেও বলেছি, পলিটিক্স ইজ দ্য পার্ট অফ দ্য সোসাইটি বাট নট দ্য হার্ট অফ দ্য সোসাইটি।
সোসাইটিকে পলিটিক্স গভর্ন করতে পারে না, সোসাইটি পলিটিক্সকে গভর্ন করবে। পলিটিক্স দরকার, পলিটিক্স থাকবে, কিন্তু সবকিছুতে পলিটিক্স থাকা ঠিক নয়। সোসাইটি, সমাজ তার মতো চলবে। এই চিন্তাধারা থেকে আপনার কেন হচ্ছে এখন শিল্পায়ন করতে যান, জমি কিনতে যান, সেখানে রাজনৈতিক নেতা, এবং বিজেপি ক্ষমতায় এলেও এই সমস্যা প্রথম দিকে থাকবে, সেটাও আমি বলছি। আমাদেরকে এটার পরিবর্তন করতে হবে, এবং যেখানে যেখানে আমরা ক্ষমতায় এসেছি আমরা পরিবর্তন করেছি। ত্রিপুরা বামফ্রন্ট আমলে কি ছিল, রাস্তাঘাট কি ছিল, বিজেপির আমলে রাস্তাঘাট কি ছিল। আপনাদেরকে বলছি, আপনারা চ্যালেঞ্জ নিন, আপনারা সেই সময়কার রাস্তাঘাটের ছবি দেখান, বর্তমানের ছবি দেখান। ত্রিপুরাতে এয়ারপোর্ট কি ছিল, এখন কি এয়ারপোর্ট আছে, আপনারা ছবি দেখান। আমরা চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আমরা এই জায়গা থেকে বাংলাকে বের করে আনতে চাই, শিল্পের বাংলা আনতে চাই। যে বাংলার দ্বারকানাথ ঠাকুর যখন শিপ নিয়ে বিজনেস করতে যেত ইংল্যান্ডে, সেই ধরনের বাংলা আমরা আনতে চাই, এবং বাঙালির মধ্যে সেই সামর্থ্য আছে। বাঙালি শুধু জব সিকার হতে পারে না, বাঙালি জব গিভার হতে পারে। বলছি, বাঁকুড়া, কাকি, তমলুক বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনাদের কর্মীদের একটা বড় অংশ বসে গিয়েছে আপনাদের প্রতি বিক্ষুব্ধ, এবং বাঁকুড়াতে তো জীবন চক্রবর্তী আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে মনোনয়ন জমা দিয়েছে, প্রাক্তন জেলা সম্পাদক ছিল। এটা ভোটে কতটা প্রভাব ফেলবে আপনাদের? কারণ 19 বা 21-এর ভোটে এই বিক্ষুব্ধদের এই আকার দেখা যায়, কি মনে হয়? দেখুন, রাজনীতিতে যিনি নেতৃত্ব দেন তার বিরোধিতা থাকবে না, এটা হতে পারে না। বিরোধী নয় মানে সে জনপ্রিয়তা নেই তার। এবং বরাবরই আমরা দেখেছি এই ধরনের, আপনি যে জীবন চক্রবর্তীর উদাহরণ দিলেন, উনি একসময় আমাদের জেলার দায়িত্বে ছিলেন, উনি মাঝে দিলীপ ঘোষের আমলে উনি সাসপেন্ডেড ছিলেন, তো নতুন কিছু নয় এটা। দিলীপ ঘোষের আমলে জীবন চক্রবর্তী, আমি ওনার ওই ছাদনাতে বাড়ি, উনি সাসপেনশনে ছিলেন, পরবর্তী সময় সাসপেনশন তোলা হয়। তো রাজনীতিতে কিছু মানুষ থাকে, তাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে, রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা থাকবে। এবার যদি পার্টি আমাকে টিকিট না দিত, যদি আমি পার্টির রেজিমেন্টেড সৈনিক, সোলজার, তা আমি কিছু করতাম না, কিন্তু আমার মনে তো দুঃখ হতো, এটুকু তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তো সবার এমপি এমএলএ হওয়ার ইচ্ছে থাকে, যিনি টিকিট পান তার আনন্দ হয়, আর যিনি পান না তার দুঃখ হয়। দুঃখ তো কেউ কেউ ওভার রিয়াক্ট করে। আর যেহেতু পার্টি বাড়ছে, নতুন লোকেরা আসছেন আমাদের পার্টিতে, সাময়িকভাবে এই সময়টা আমাদের একটু সমস্যা হচ্ছে, এবং হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যখন ছেলে মেয়ে বড় হয়, বয়ঃসন্ধি যখন আসে, তখন এই ধরনের, আপনারাও বাড়িতে ফেস করেন, আমিও ফেস করছি, সবার বাড়িতে এই সমস্যাটা হয়। এটা বলছে বয়ঃসন্ধি কাল, এটা পার হয়ে গেলে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, তখন দেখবেন সব তত্ত্বরিয়ে চলবে। বাংলা যেটা বলা, সেটা কি প্রধানমন্ত্রী আত্মনির্ভরশীল হতে পড়েছে সবসময়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি দলটা আত্মনির্ভরশীল এখন হয়ে উঠতে পারে। এই জন্য যে বিজেপি কিছু নেতৃত্ব অনেকে পূর্বাঞ্চল ছিল তৃণমূল, পরবর্তীকালে দেখা গেল যে এই যে অর্জুন সিং এবং তাপস রায়কে দেখা গেল যে আরো প্রার্থী করে দেওয়া হলো। আপনার কখন মনে করেন অন্তর্গত হতে পারে, এই বিষয়ে আপনার কথা এড়িয়ে গেছে। আর আপনার কথায় মানে বামপন্থীর কথা বারবার ফিরে এলো, বামপন্থীকে প্রাথমিক হয়ে চলছে আপনার কাছে? না, দেখুন, বামপন্থীরা প্রাসঙ্গিক এই মুহূর্তে রাজনীতিতে নেই, ভোট রাজনীতিতে নেই। কিন্তু আমি যেটা বরাবরই আমি পরিষ্কার করি, বামপন্থীরা আমাদের আইডিওলজিক্যাল সব থেকে বড় বিরোধী। এবং যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড অন্ততপক্ষে আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি আদর্শগতভাবে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, এবং তার আগে আমাদের যে অন্যান্য সংগঠনগুলো আছে, সামাজিক সংগঠন যাকে আমরা বলি, সেই জন্য বামপন্থীদের কথা আমি বেশি বলি একটু। কারণ যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখনও আমি স্কুলের মাস্টারমশাই হিসেবে আমাকে এবিটি এর মেম্বারশিপ বামফ্রন্ট করাতে পারেনি, স্কুলে অনেক চাপ ছিল সেই সময়। এবং আমরা বামফ্রন্টের সময়ও দেখেছি, এই যে এখন বলা হয় না তৃণমূল চাকরি দিচ্ছে টাকা নিয়ে, বামফ্রন্টের সময় শুধু টাকাটা নেওয়া হতো না, ক্যাডারদের চাকরি হতো। আমি আমার পাড়ার এলাকায় চলুন, আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিব, আরএসপি করতেন, চাকরি পেয়েছে। আমার গলিতে আছে, নাম বলবো না। আমি আমার ব্যাচমেটকে দেখেছি, আমরা টিউশন পড়তে যেতাম, অঙ্ক করছি, ও খাতা ফেলে পাশে পড়ে রেখেছে, জানে বাবা হোল টাইমার, চাকরি হবে। পরবর্তী সময় হয়নি, সরকারটা বদল হয়ে গেছে, তার নামও বলবো না, কিন্তু এগুলো চোখে দেখেছি আমরা।
তো আমি যেটা বলি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে আত্মনির্ভরতা। যদি নেতা নেয়াকে আত্মনির্ভরতা না বলা হয় তাহলে তো আপনার কথা অনুসারে বামপন্থীরা আরো সব থেকে বেশি পরনির্ভর, তাদের আদর্শটাই বাইরে থেকে নেয়া। নেতা তো ছেড়েই দিন, রাজনৈতিক দল যখন বড় হয় নতুন নতুন নেতা আসে, কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা অদ্ভুত সিস্টেম আছে, যেই আসুক না কেন তাকে হয় ভারতীয় জনতা পার্টির নীতি অনুসারে চলতে হবে, ভারতীয় জনতা পার্টির নিয়ম অনুসারে চলতে হবে, অথবা ছেড়ে চলে যেতে হবে, দুটোর মধ্যে কোনো একটা। তো স্বাভাবিকভাবে আমরা আইডিওলজির জায়গায় একটা ভোট যুদ্ধ আলাদা, ভোটের জন্য আমাদেরকে স্ট্র্যাটেজি করতে হয়। আমাদের কোনো কোনো জায়গায় মনে হয়েছে এরা প্রার্থী হলে বেশি আমাদের সম্ভাবনা বাড়ে। আর বিশেষ করে অর্জুন সিং এর ক্ষেত্রে, অর্জুন সিং যাওয়ার সময় আমাদের সাথে কথা বলেই গেছিলেন, অসুবিধা তো কিছু নেই। আমরা তো অনেকটা ভেতরে যতটা জানি ততটা আপনাকে বলতে পারবো না বাইরে। অভিরূপা সাহা সিএন আগামীকাল মুর্শিদাবাদে ভোট রয়েছে, একের পর এক বোমা উদ্ধার হচ্ছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন পান্ডুয়ায় গেলে সেই দিনই সেখানে বিস্ফোরণ, দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, একজনের ইতিমধ্যে মৃত্যু পর্যন্ত হয়েছে। বারবার ভোটের আগে বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণ, একের পর এক খবর। না দেখুন, এই প্রশ্নটা সবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা উচিত, যে আপনি যাচ্ছেন অথচ আপনার পুলিশ সেই এলাকাটাকে বা সেই বিধানসভাটাকে স্যানিটাইজ করতে পারছে না। এটা কার অপদার্থতা? পুলিশের অপদার্থতা নাকি আপনার পিসি মাননীয় মুখ্যমন্ত্রী এবং হোম মিনিস্টার যিনি আমাদের এই রাজ্যে, তার অপদার্থতা? অভিষেকবাবু ভালো বলতে পারবেন। এ তো নতুন কিছু নয়, আপনাকে আমি বলছি, আমি এর আগেও সাংবাদিকদের বহুবার বলেছি, সাংবাদিক বন্ধুদেরকে 2 মাস থেকে 3 মাস অপেক্ষা করুন, আবার বোম ফাটবে। আমরা এই যে বোমের লিগাসি, সেইখান থেকে আমরা বেরোতে পারছি না। ভারতবর্ষের সব রাজ্য বেরিয়ে চলে এসে এখন কোথাও পাবেন না যে কান্ট্রি বোম ফাটছে। হ্যাঁ, উগ্রপন্থীরা বোম ফাটাচ্ছে, যদিও 14 পর সেই ঘটনা খুব কম। রিসেন্টলি প্রেশার কুকার বোম একটা আমরা বাস্টের ঘটনা ঘটেছে, তারও উগ্রপন্থীরা ধরা পড়েছে পশ্চিমবঙ্গ থেকে, বেঙ্গালুরুতে ক্যাফে বাস যেটাকে বলে। কিন্তু এই যে কান্ট্রি বোম, যেটাকে আমরা চলতি ভাষায় পেটো বলি, এই পেটো তৈরির ঘটনা আপনি কোথাও ভারতবর্ষে আর পাবেন না। অদ্ভুত ব্যাপার। কিন্তু এই বাংলাতে আমরা এই জায়গা থেকে বেরোতে পারছি না। বাংলাতে বারুদ থেকে শুরু করে, আগে তো মুঙ্গের থেকে অস্ত্র আসতো আমরা শুনতাম, এখন তো বাংলাতেই তৈরি হয়ে যাচ্ছে, আত্মনির্ভর বাংলা হয়ে গেছে। এবং এই শিল্প মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএস করেছিলেন, তো স্বাভাবিকভাবে সেই বিজিবিএস এর পর দেখতে পাচ্ছি আরো বেশি বোম ফাটছে। জানি না তাতে এই শিল্পপতিরাও গেছিলেন কিনা, বোম শিল্পপতিরা। এটাই এই মুহূর্তে সব থেকে বুমিং শিল্প, যেহেতু নির্বাচন চলে এসছে, পশ্চিমবঙ্গের সব থেকে বুমিং শিল্প হচ্ছে বোম শিল্প। কে সন্দেশকারীকে আপনারা রাজ্য সরকারকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করছে নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের মধ্যকালীন সময়ে সন্দেশকারী যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে কি বিজেপি কিছুটা ব্যর্থতে? দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন 2 দফার নির্বাচনে 6-0 হয়ে চলেছে, আপনারা আত্মবিশ্বাসী। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা যেমন আত্মবিশ্বাসী, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি আপনাদের ক্ষেত্রে কি একই রকম আত্মবিশ্বাসী? দেখুন, দক্ষিণবঙ্গে আমরা পরবর্তী যে ফেজগুলো আছে, আমরা ভোট হওয়ার পরই বলে দেবো যে কোন কোন সিটে আমরা কি অবস্থায় আছি। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে দক্ষিণবঙ্গে জুড়ে এবং উত্তরবঙ্গ, এই 2 জায়গা জুড়ে আমরা 30টি সিটের টার্গেট রেখেছি। আমরা কোন কোন সিট আপনার ভোট হয়ে যাওয়ার পর আমরা বলেও দেবো সেগুলো আপনাদের, এবং রেজাল্টের পর আপনারা দেখতে পাবেন আমরা আমাদের টার্গেটের কতটা আগে কাছাকাছি যেতে পেরেছি। দ্বিতীয় যে ভিডিওর কথা বলছেন, এই ভিডিওটা আনাই হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশখালীকে ধামাচাপা দেওয়ার জন্য। সেটা দেখুন, পশ্চিমবঙ্গের মানুষকে এত বোকা ভাবা আমার মনে হয় অন্যায় এবং বাতুলতা। পশ্চিমবঙ্গের মানুষের এইটুকু ম্যাচুরিটি আছে, রাজনৈতিক ম্যাচুরিটি আছে, যে তারা বুঝতে পারবেন যে কেন এখন এই ভিডিওটা বা এই স্ট্রিং অপারেশনটা করানো হলো এবং কেন সোকল ভিডিও প্রকাশ করা হলো। যেখানে আমি বারবার বলছি, আমাদের মন্ডল সভা কিন্তু পরিষ্কার বলেছেন এটা তার বক্তব্য না, তার সে এই কথা বলেনি। তো স্বাভাবিকভাবে এই ভিডিও ফুটেজ বানানো, সেটাকে লিক করা বা চালিয়ে দেওয়া,
এটা পুরোটাই হচ্ছে সন্দেশখালী ম্যানেজ করার ব্যবস্থা। এবং ভাবুন, এটার পরেই অভিষেক ব্যানার্জি বলছেন যে শেখ শাহজাহানকে সাসপেন্ড করার আগে, পার্টির পদ থেকে সরিয়ে দেওয়ার আগে দুবার ভাবা উচিত ছিল। তার মানে এই ভিডিওটাকে অজুহাত করে সমস্ত দোষ, সে মাছের ভেড়ি তৈরি করেনি, সে কোটিপতি হয়নি, সমস্ত কিছুকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মহিলাদের উপর সে অত্যাচার করেনি, অথচ একজন মহিলা তার সমস্ত লজ্জা শরমকে দূরে সরিয়ে রেখে কলকাতা হাইকোর্টের সামনে গিয়ে পিটিপিট করেছে যে তার বিয়ে হয়েছিল কলকাতাতে, বিয়ে হওয়ার পর তার বাবাকে দিয়ে ফোন করিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়, তারপর লাগাতার 15 দিন ধরে প্রতিদিন 4-5 জন তার উপরে পাশবিক অত্যাচার চালায়। বাবা এবং হাজবেন্ড পা ধরাধরি করে শেখ শাহজাহানের মাত্র 15 দিন পর ছেড়ে দেওয়া হয়েছিল, মন ভরে যাওয়ার পর। সে নিজে এফিডেভিট করেছে কলকাতা হাইকোর্টে এসে। এগুলোকে সব এখন মিথ্যে বলা হবে, মহিলাদেরকে অত্যাচার সব মিথ্যে হয়ে গেল। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানসিকতা। যখনই কেউ ধর্ষিতা হয় তখনই তৃণমূল কংগ্রেস বলবে এটা সেই মহিলা এবং তার ক্লায়েন্টের মধ্যে গন্ডগোল। যখনই কোনো নাবালিকা ধর্ষিতা হয় নদিয়ায়, তখনই বলা হবে এটা প্রেমের সম্পর্ক ছিল, মেয়েটি প্রেগন্যান্ট ছিল। অর্থাৎ তখন তৃণমূল কংগ্রেস ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার অফিসে পরিণত হয়। কোন মহিলার কি ক্যারেক্টার, সেই সার্টিফিকেটটা তারা দেওয়া শুরু করে। Sir, this is Aditya from Pakistan. Aditya from Pakistan. So my question is, TMC has released a video where they have juxtaposed two situations before and after. First, this person who has been seen in the video speaking your Mandal Sabapati. First, he is saying, by getting phone to a certain news channel, that yes, that was me and that is my voice. And then another, like he himself has given the video saying that no, AI has been used and my voice has been manipulated and used, and this is a conspiracy by the TMC. So your remarks, because TMC has released this video saying that BJP have, is tremendously under pressure and they are losing sight of what they are trying to say or what they are trying to achieve. See, our Mandal president, this Gangadhar Babu, is a village man, as you know. In my election, TMC released a video of their own candidate who fought against me, Biplab Mitra, with a AI voice. At that time, I could recognize it is AI made after few minutes, 15 to 20 minutes. So people like me, who is moderately educated, needed this much of time. Don't you believe that Gangadhar, who is a village man and not so educated, even he is unknown of, not aware of this kind of AI, should require much more time to decide whether it is it his voice or not? Because AI is such a tool. Now you can mimic everything. Even lot of celebrity raise their voice against this kind of misuse of this kind of AI. Even Amitabh Bachchan raised his voice. Naveen Rai. बोले घुसपैठ भाजपा का शुरू से राजनीतिक मुद्दा रहा है, तो इस बार चुनाव में बांग्लादेशी घुसपैठियों के साथ रोहिंग्या घुसपैठी आप कितना असर दिखाएंगे बंगाल और पूर्वी के इलेक्शन में? और दूसरा सवाल है कि फर्जी वोटर को लेकर भाजपा हमेशा आवाज उठाती हुई है, तो हैदराबाद में माधुर्यता ने एक लीक दी थी और 5.5 लाख फर्जी मतदाताओं का नाम चुनाव आयोग ने काट दिया है। अब पश्चिम बंगाल भाजपा की तरफ से ऐसा कोई लिस्ट दिया गया है चुनाव आयोग को या अभी तक कितना कटा है? देखिए, हमने बहुत सारे कंप्लेन करके डबल एंट्री, एग्जैक्ट नंबर मैं अभी बता नहीं सकता आपको, आप एक बार बाद में मेरे साथ कांटेक्ट करिए। टोटल ओवरऑल स्टेट में कितना हुआ मैं आपको बाद में बता पाऊंगा। बहुत सारे नाम डबल एंट्री नाम था, मतलब एक ही नाम अलग अलग विधानसभा में या एक ही विधानसभा में 2 बार 3 बार ये था। मैंने खुद के कॉन्स्टिट्यूएंसी में भी डिलीट कराया। तो जो सवाल आपने उठाया कि रोहिंग्या या घुसपैठिया, इसमें भी मैं क्लियर कर दूं, जो रिफ्यूजीज है, अब रिफ्यूजी का डेफिनेशन क्या है आप जानते हैं, उनको सीए के द्वारा हम नागरिकता देंगे, ये हमारी प्रतिबद्धता है और हम देंगे, कोई नहीं रोक सकता, कोई माइका लाल रोक नहीं सकता। सीए हैज बीन ऑलरेडी इम्प्लीमेंटेड
and we will provide the citizenship to the refugees under this act. और दूसरी बात है, जो रोहिंग्या से लेकर जो घुसपैठिया है, जो बेटर लाइफ के लिए यहाँ पे आया है, हम मानते हैं कि सरकार की हिसाब से ये हमारी लॉ है, इनको अपने देश में भेजना चाहिए। और बांग्लादेश हो तो बांग्लादेश में भेजना चाहिए, दूसरे कोई देश से आया है तो दूसरे देश में भेजना चाहिए। हमारे देश में ऐसे ही 140 करोड़ लोग हैं, क्यों एक्स्ट्रा बर्डन हम लेंगे? ओनली दोज आर रिफ्यूजीज, उनके लिए हम ले सकते हैं, बिकॉज दे आर फेसिंग द रिलीजियस डिस्क्रिमिनेशन एंड वी अश्योर्ड देम ड्यूरिंग द इंडिपेंडेंस, ड्यूरिंग द एरा ऑफ इंडिपेंडेंस, वी अश्योर्ड देम, इवन महात्मा गांधी ही अश्योर्ड these refugees. सवाल था कि इसका चुनाव पे कोई असर पड़ेगा? देखिए, चुनाव पे असर तो पड़ेगा, क्योंकि जो नाम हमने हटवाया है उसके कारण जो फेक वोटिंग है, वो फेक वोटिंग बहुत कम हुआ है इस बार, बहुत कम। फिर भी कुछ कुछ जगह पे वो लोग फेक वोटिंग किए हैं, स्पेशली जो माइग्रेंट लेबर है उनका वोटिंग वो करा रहे हैं। और CAPF जो होता है, उनके हाथ में तो जुरिडिक्शन नहीं है कि वो फेस को मैच करे कि कौन आ रहा है, जिसका नाम लिखा है वही आ रहा है कि दूसरा आ रहा है, उनका जुरिडिक्शन नहीं है, इसलिए यह रोक नहीं पा रहे हैं। बाकी ओवरऑल कम हुआ है। और रोहिंग्या लोग जहाँ पे आप साउथ 24 परगना में जाएंगे तो वहाँ पे उन लोगों ने अपना नाम घुसा है, उसका बेनिफिट तृणमूल कांग्रेस को मिलेगा। আমার প্রশ্ন, আপনি বোমা হাতের কথাটা বললেন, একের পর এক এভাবে আমরা পঞ্চায়েত ভোটে বোমা দেখলাম মুর্শিদাবাদে, এবং পঞ্চায়েত ভোটের পরেও যে বোমা বিস্ফোরণ হয়েছে একাধিকবার। তো কালকে মুর্শিদাবাদের দ্বিতীয় দফার ভোট, সেই ভোট কি নির্বিঘ্নে হবে? এবং দ্বিতীয় প্রশ্ন, সায়নী ঘোষ গতকালকে ভাঙড়ের এক সভা থেকে বলেছে যে ভোটের পর যদি যাদবপুরে তৃণমূল কংগ্রেস থেকে, তাহলে ডায়মন্ড হারবার মডেলের মতো যাদবপুর মডেল হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে মুর্শিদাবাদে শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না এটা নির্ভর করছে রাজ্য প্রশাসনের উপরে। যদিও এই মুহূর্তে নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের মাথায় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু জেলার SP DMরাও জানেন যে এই নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন থাকবে, তো স্বাভাবিকভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অমান্য করার সাহস পাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় গিয়ে DM SPদেরকে ডেকে ধমকানো চমকানো থেকে সমস্ত কিছু করছে। এই মুহূর্তে ওনার হেলিকপ্টার 18 দিন ধরে 19 দিন ধরে দুর্গাপুরে অবস্থান করছে এবং সেখানে বসে উনি এবং ওনার ভাইপো মিলে বিভিন্ন ইলেকশন ম্যানেজমেন্টের কাজগুলো করছেন এবং প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন। তবে মানুষ জাগরুক হয়েছে, মানুষ ভোট দেবে এবং মানুষ আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের থেকে একটি সিট হলেও বেশি ভারতীয় জনতা পার্টিকে দেবে। কি ছিল আপনার দ্বিতীয় প্রশ্ন জানা? না, আমরা ডায়মন্ড হারবার মডেল তো দেখেছি, তো কি মডেল? তো খুন, জখম, রাহাজানির মডেল, মিথ্যে মামলা দেওয়ার মডেল। এই মডেল যদি মডেল হয় তো যাদবপুরের মানুষকে সিদ্ধান্ত দিতে হবে তারা কি সেই ভাইপো মডেল চায় কিনা। আপনি বললেন এইমাত্র যে দ্বিতীয় দফায় দুটো দফা মিলিয়ে যে 6টা ভোট হয়েছে, 6টা জায়গায় ভোট হয়েছে, এই 6টা জায়গায় 6টা সিটই আপনারা পাবেন। এই 6টা আসনের মধ্যে দার্জিলিং আছে, যে দার্জিলিং আসনে দুটো নির্দল কাটা আপনাদের রয়েছে এবং যিনি প্রার্থী হয়েছেন তার প্রার্থী পদকে দীর্ঘদিন কালবাহানার পর কে প্রার্থী হবে তিনি দর্শনার পর প্রার্থী হয়েছেন, যেখানে দুখানা নির্দল কাটা রয়েছে। রায়গঞ্জে প্রার্থী বদল করতে হয়েছে, আলিপুরদুয়ারে প্রার্থী বদল হয়েছে, সেই নিয়ে একটা ইনিশিয়াল স্টেজে ক্ষোভ ছিল। এবং জলপাইগুড়িতে আগেরবার নির্বাচনে সবচেয়ে বেশি ভিড় যেখানে হয়েছিল সেই রামপুরবাড়িতে ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে, বিভিন্ন জায়গায় শিক্ষা চট্টোপাধ্যায়কে ফলস ভোটিং এর অভিযোগ উঠেছে। এতগুলো সমীকরণ সত্ত্বেও আপনারা কি করে বলছেন যে 6-0 জিতবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে দার্জিলিংয়ে রাজু বিষ্টা বিপুল ভোটে জয়ী হবে। আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, ভোটের রেজাল্টের দিন মিলিয়ে নেবেন। নির্দল দল ওগুলো যাই থাকুক, ভারতীয় জনতা পার্টিতে ওগুলো কাজ করে না, কারণ ভারতীয় জনতা পার্টি যারা ভোটার আছে তারা সিম্বল দেখে ভোট দেয়, তারা নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেয়, তারা পদ্ম ফুল দেখে ভোট দেয়। তো স্বাভাবিকভাবে কে নির্দল দাঁড়ালো না দাঁড়ালো কোনো এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না। জলপাইগুড়ির যে কথা বলছেন
শিখা চ্যাটার্জিকে যে বিক্ষোভ দেখানো থেকে শুরু করে সবই তো তৃণমূলের মস্তিষ্ক প্রসূত এবং তৃণমূল প্ল্যান করে করেছে। কিন্তু জলপাইগুড়িও আমরা বিপুল ভোটে জয়ী হব। দু জায়গায় আমরা স্ট্র্যাটেজিগতভাবে আমরা ক্যান্ডিডেট পরিবর্তন করেছি এবং সেই পরিবর্তন আমাদের জন্য পজিটিভ হবে। ফালতু বিষ্ণুপ্রসাদ শর্মাকে হাইপ দিয়ে কি লাভ, হিরো করে কি লাভ, শহীদ করে কি লাভ? আমরা দেখতে চাইছি বিষ্ণুপ্রসাদ শর্মা কত ভোট পায়, কত জনপ্রিয়তা আছে, রিয়ালি দেখতে চাইছি। হ্যাঁ, সেটা তখন দেখা যাবে কি হবে। একজন বিধায়ক আছেন, বিধায়ক শেষ অব্দি বিধায়ক, তখন পরের বার তো টিকিট পাবেন না। আপনি নিশ্চয় জানবেন 90-এর দশকে লন্ডন কমিশনের রিপোর্টে চালুর পর লন্ডন থেকে কমলতরুর একটা রাজনীতি শুরু হয়েছিল। 34 বছর পর আপনারা সাকসেস করতে পারবেন, কারণ রামমন্দির হয়েছে, গোটা অযোধ্যা ভাবা, উত্তরপ্রদেশও ভাবা। আপনার মনে হয় যে আপনি প্রথমে যেটা বললেন যে লোকসভার ভোট নীতি প্রণয়নের ভারতবর্ষের 140 কোটি মানুষের নীতি প্রণয়ন করবে যারা ক্ষমতায় থাকবে, সেখানে কিছু কিছু কথা যেটা আপনি আপনার সম্পর্ক পত্রে বলছেন, মিনিমাম সাপোর্ট প্রাইস, কৃষকের উন্নতি, মহিলাদের আত্ম নির্ভর করা, দুদফার ভোট হয়ে গেল। এই ভোটের প্রচারে মানুষ এই অর্থনীতি, এই কথাগুলো শুনতে পাচ্ছি নাকি বারবার করে সেই ভোটকেও মেরুকরণ অবশ্যম্ভাব আছে সব রাজনীতি। এটা কি ভারতবর্ষের পক্ষে খুব একটা সুখবর? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা আমাদের সংকল্পপত্রে আমরা মানুষকে 5 বছর রেশন দেওয়ার কথা বলেছি। মানুষকে আমরা 70 ঊর্ধ্ব যারা, তাদেরকে আমরা আয়ুষ্মান ভারতে ইনক্লুড করার কথা বলেছি। কিন্তু সমস্যা হচ্ছে ভারতবর্ষ এমন একটি দেশ যেটি বিভাজিতই হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে। আমার ঠাকুরদাকে বগুড়া থেকে চলে আসতে হয়েছিল এই জন্যই যে তার ধর্মটা হিন্দু ছিল। সে সবুজ সাথী সাইকেল পাবে বলে আসেননি। এই হিস্টোরিক্যাল ফ্যাক্টকে অস্ট্রিচের মতো বা উট পাখির মতো বালিতে মাথা গুঁজে অস্বীকার করা যায় না। এটা ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আর আমি এক জায়গায় পড়েছিলাম, হিস্ট্রি নাথিং মোর দ্যান সায়েন্স, নাথিং লেস দ্যান সায়েন্স। সায়েন্স কোনো লুকোই না, এক্সপেরিমেন্ট করে, অবজারভেশন নেয়, ইন্টারফারেন্স, তার উপরে তার অ্যানালাইসিস হয়। তো হিস্ট্রি যদি তাই হয়, হিস্ট্রিকে তো স্বীকার করতে হবে আমাদেরকে, যেটা ফ্যাক্ট। এবং সেক্ষেত্রে আমরা চাই যে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের নীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। কিন্তু এই মুহূর্তে আমাদের বিরোধীরা যে পথে যাবে সেটা তো আমরা ডিসাইড করতে পারি না। আমরা তো 70 ঊর্ধ্বের মধ্যে হিন্দুদেরকেও নেব, মুসলিমদেরকেও নেব। 5 বছর যারা ফ্রিতে রেশন পাবে তারা হিন্দুরাও পাবে, মুসলিমরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, সবাই পাবে। আমি কারা পার্লামেন্ট থেকে এই লক্ষ্মী ভান্ডার স্কিম এটা তো রাজ্য সরকারের স্কিম, ভোট হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আপনি বলছেন যে আমরা জিতে গেলে এটাকে 3 গুণ করে দেব। এখন তো এখানে রাজ্য সরকার এটা এই জন্যই বলতে হচ্ছে, আপনি যদি ফিল্ডে নেমে সাংবাদিকতা করেন, আমি জানি না আপনি করেন কিনা, তাহলে পরে দেয়াল লিখন যদি দেখেন তৃণমূল কংগ্রেসের, আপনি চাইলে আমি ছবি তুলে পাঠিয়ে দিতে পারি, তাতে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার চালু রাখতে তৃণমূলকে ভোট দিন। তৃণমূল এটা প্রথমে লিখেছে। তৃণমূল বলছে যে বিজেপি নাকি নরেন্দ্র মোদী জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এর কোনো লজিক নেই, মিথ্যে কথা বলছে। যেটা আপনি বললেন এবং খুব বুদ্ধিমানের মতো বলেছেন যে এটা তো কেন্দ্র সরকারের ভোট। সেই জন্য আমরা বলছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, এবং আমরা এই জন্য বলছি আমাদের বিশ্বাস লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের থেকে আমরা বেশি সিট পাবো এবং একটি সিট বেশি পেলে বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে সামনের দিকে। দাদা, লজিকা এসএসসিডিএ থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সংবিধান সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য, আর এখন আর্টিকেল 361 এর জন্য
কিন্তু রাজ্যপালকে আমরা ভারতীয় নাগরিক থেকে বাতিল করে রাখছি, মানে এটা কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন? কারণ গণতন্ত্র বা গণতান্ত্রিক দেশ তারা আপনাদের দিকে তাকিয়ে বসে আছে, তারা কি করে এইভাবে সার্ভাইভ করবে, তাদের জাস্টিসটা কি করে পাবে? না না, জাস্টিস তো দেখুন একটু আমাদের বুঝতে ভুল হচ্ছে। 361 ততক্ষণই পর্যন্ত লাগু থাকবে যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি রাজ্যপালের পদে থাকবেন। যখন তিনি রাজ্যপালের পদে থাকবেন না তখন কিন্তু 361 কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমাদেরকে হুট করে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। আমার মনে হয় একটু ধৈর্য ধরে সমস্ত কিছু জানা উচিত, তদন্ত হয়ে সমস্ত কিছু সামনে আসুক, আমরা তদন্ত চাইছি। দ্বিতীয় প্রশ্ন আমার, যে আপনি 2 মাস আগে সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি এসেছেন, এখন রাজনৈতিক চাপ এবং চাপে কতটা সুস্থ? না, আমি সুস্থই আছি, আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যথেষ্ট ভালো আছি, কোনো অসুবিধে নেই। রোদে ঘুরে ঘুরে মুখটা আরো বেশি কালো হয়েছে, তো অসুবিধে নেই, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। যত সময় যাবে তত আস্তে আস্তে কালো যত হবে আমার মুখ, আমার মনে হয় পশ্চিমবঙ্গে আলো জ্বলবে। आपने कुछ दिन पहले आरोप लगाया था राज्य के चीफ इलेक्शन ऑफिसर के कि आम लोगों की शिकायतों पे बहुत अच्छी कार्रवाई नहीं हो रही है, तो क्या आप लोग ये कह रहे हैं कि अभी भी बंगाल का जो चुनाव आयोग का दफ्तर है वहाँ ऐसे लोग बैठे हैं जो टीएमसी को फायदा पहुंचा रहे हैं और भाजपा की शिकायतों को बहुत अच्छी तरह नहीं कर रहे हैं? ये तो मतलब एकदम सामने है कि तृणमूल कांग्रेस के जो इलेक्शन कमीशन स्टेट में बैठे हुए हैं उनमें लोग तृणमूल कांग्रेस को फेवर कर रहे हैं। बहुत सारे आईसी ओसीज हैं जिनको जितना निरपेक्ष होना चाहिए वो निरपेक्ष नहीं है। कुछ एसपीज है, पुलिस सुपरिटेंडेंट है, जो बायस है और इस तरीके से काम कर रहे हैं कि लग रहा है कि उनके ऊपर ही जिम्मेदारी दिया है ममता बनर्जी ने कि ममता बनर्जी के कैंडिडेट को जिताना है। अरे तुम नौकरी कर रहे हो, नौकरी करो, क्या है, ज्यादा से ज्यादा दीदी क्या कर सकती है, कंपलसरी वोटिंग में रख सकती है। बहुत सारे अफसर को रखा है दीदी ने कंपलसरी वोटिंग में, बहुत बढ़िया बढ़िया अफसर है पश्चिम बंगाल में जो कंपलसरी वोटिंग में बैठा हुआ है, सैलरी तो वही मिलेगा, ऊपर की कमाई थोड़ी कम होगी, बाकी तो कुछ बदलेगा नहीं। बस शेष একজন একবার, যিনি পাননি তাকে আগে সুযোগ দিন। আচ্ছা, বলে না, তারপরে বলুন। আজকে বীরভূমের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 2011-এর আগে সিপিএমের চোখ রাঙানি আরমানকে টাকাদারি উল্লেখ করে পরিবর্তন করেছেন আমাদের রায়। আজকে এই সিপিএমের আরমানরাই এখন লাল ঝান্ডা দেখিয়ে বিজেপি যোগদান করছে, এই নিয়ে আপনি কি বলছেন? দেখুন, সিপিএম এর হয়ে এক সময় শওকত মোল্লা দাবাদাবি করতো। শওকত মোল্লা মনে হয় বিজেপিতে নেই, ওনার কাছেই আছে এবং ওনার পাশেই আছে এবং ওনারও খুব বিশ্বস্ত। এই শেখ শাহজাহান এক সময় সিপিএম এর হয়ে দাবাদাবি করত। শওকত মোল্লার আরো শুনে নিন ইতিহাস, রেজ্জাক মোল্লার অফিসের সামনে টুলের উপরে বসে থাকতো এবং রেজ্জাক মোল্লাই শওকত মোল্লাকে তৃণমূলে পাঠায়। পরবর্তী সময় রেজ্জাক সাহেবও তার বলা সেই আপ্তবাক্য কালীঘাটের ময়না সত্য কথা কয় না ভুলে গিয়ে সে কালীঘাটের ময়নারই কোলে চড়ে বসে। তো কারা হারমাদ, এবং হারমাদের থেকেও বড় কথা, সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, এদের প্রত্যেকের বিরুদ্ধে আমার কাছে যা খবর, সাংবাদিকদের মাধ্যমে খবর আসে আমাদের কাছে, আর তো আমাদের উপায় কি, কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাছে এভিডেন্স আছে এরা দেশ বিরোধী কাজে যুক্ত। আর্মস থেকে শুরু করে আমাদের ড্রাগ র্যাকেট থেকে শুরু করে ডিআরআই কলকাতা পোর্ট থেকে ধরেছিল, আপনাদের নিশ্চয় মনে আছে, কয়েক কোটি টাকার ড্রাগ। এরা দেশ বিরোধী কাজে যুক্ত, এরকম এভিডেন্স এবং তথ্য কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাছে আছে। রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, আমার সাথে তৃণমূলের বিরোধিতা থাকবে, আমার সাথে কংগ্রেসের লোকের বিরোধিতা থাকবে, আমার সাথে সিপিএম এর লোকের বিরোধিতা থাকবে, স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই একসাথে কাজ করব। আমার মনে হয় এই জায়গায় সবাইকে একটা রেজলিউশনে আসা উচিত। মধুচন্দ্রা দৈনিক স্টেটসম্যান। কথা আপনি বললেন যে কিছুটা রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে,
যদি বাংলাতেও বিজেপি সরকার আছে কিন্তু ত্রিপুরাতে দেখা কিন্তু পেনশনটা বন্ধ হয়ে গেল, তো বাংলায় কিন্তু এরকম সম্ভাবনা আছে? না, দেখুন, পেনশন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা কেন্দ্র সরকার, আপনি নিশ্চয়ই জানেন, নতুন করে কমিটি তৈরি করেছে যে নিউ পেনশন পলিসি, সেই নিউ পেনশন পলিসি নিয়ে অনেকের অভিযোগ আছে। তো সেই অভিযোগগুলো খতিয়ে দেখে যে নিউ পেনশন পলিসি থাকবে নাকি পুরাতন পেনশন পলিসি আবার আমরা ফিরিয়ে আনবো, সেই বিষয়ে কেন্দ্র সরকারই চিন্তা ভাবনা করছে। অতএব পশ্চিমবঙ্গের তো কোনো বিষয়ই নেই। পশ্চিমবঙ্গের যে পেনশন পলিসি আছে সেই পেনশন পলিসি চলবে, কিন্তু এই রাজ্য সরকার কতদিন পেনশন পলিসি চালাতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভাড়ার তো শূন্য, পেনশন দেবেন কোথা থেকে? আপনার তো ইনকাম তো করতে হবে, তবে না আপনি সেটা খরচ করবেন। আপনি তো ইনকামের থেকে বেশি খরচ করতে পারবেন না, তাহলে প্রতি মাসে ওই FRBM বাড়িয়ে বাড়িয়ে লোন নিতে হচ্ছে। এবার যেমন রাজ্য সরকারকে প্রতি মাসে 2 বার করে লোন নিতে হচ্ছে। কেন্দ্র সরকার যদি একটু 2 দিন দেরি করে তাহলে মাস্টারমশাইদের মাইনে বন্ধ হয়ে যাবে। এইরকম পরিস্থিতি এখন রাজ্যের। সুরঞ্জিত, আপনি একটু আগেই বললেন যে যদি বিজেপি এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে অন্তত একটা আসনে বেশি পায় তাহলে বর্তমান রাজ্য সরকার থাকবে না, ভোট এগিয়ে আসবে। সেক্ষেত্রে কি বিজেপি এই সরকারকে ফেলে দেবে, অথবা এই সরকার থেকে ভাঙিয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যে যেরকম হয়েছে সেরকম ভাবে বিজেপি এই রাজ্যে সরকার গঠন করবে 2026-এর আগে? দেখুন, আমরা কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষপাতী নই এবং আমরা সেই নীতিতে বিশ্বাসও করি না। সরকার যদি এখন নিজে নিজে পড়ে যায় তাহলে আলাদা বিষয়। কারো যদি ভাইপো পিসির যদি গন্ডগোল হয়, আমাদের কি করার আছে? তাহলে বিজেপি না থাকলে সরকার পড়ে যাবে। কোথাও মহারাষ্ট্রে কাকার ভাতিজার গন্ডগোল, বিজেপি সেখানে কি করার আছে? বিজেপি শুধু রিক্ত স্থান পূর্ণ করছে, আমরা তো কিছু করছি না। সবাই যদি বায়াস্ট হয়ে যায় যে আমার পরিবারের লোককেই ক্ষমতায় বসাতে হবে, আমি যদি ভাবি আমার মেয়ের যোগ্যতা থাক না থাক তাকে প্রফেসর বানাতে হবে, তো আমাকে অন্যায় করতে হবে। তার যে যোগ্যতা সেই অনুসারে সে হবে যাওয়া হয়। शेष प्रश्न अभी आपने कहा कि 2 चरण का वोट हुआ है 6-0। कुछ दिन पहले मुख्यमंत्री ममता बनर्जी ने आरोप लगाया कि जो वोटिंग परसेंट है वो बढ़ गया, यानी मतदान खत्म होने के बाद अचानक वोटिंग परसेंट बढ़ गया। क्या ईवीएम के साथ खिलवाड़ हो रहा है? ममता बनर्जी ने आपने अच्छा क्वेश्चन किया, मुझे याद दिला दिया कि ममता बनर्जी की दिमागी हालत धीरे धीरे गर्मी के कारण या वोट के रिजल्ट की गर्मी के कारण खराब हो रहा है, मुझे पता नहीं। लेकिन इस तरीके का उनका जो स्टेटमेंट है प्रूव करता है कि शी इज नॉट अंडर वेल कंडीशन, वो अभी ठीक नहीं है। वो रिजल्ट के जो आकलन आ रहे हैं उनके जो प्रोफेशनल्स है, IPAC है, इनके द्वारा, इसमें उनको लगता है कि बीजेपी जीत रही है। इसके कारण ये उल्टा पुल्टा, बंगाल में कहावत है, आप जानते होंगे, মানুষের 3 हाथ, बाम हाथ, डान हाथ और অজুহাত। সে অজুহাত বের করছেন, মানে অজুহাত हिंदी में क्या बोलेगा, एलिबाई बोलते हैं इंग्लिश में, और हिंदी में मालूम नहीं क्या बोलते हैं, तो অজুহাত दे रहे हैं अभी। শেষ, সবাইকে ধন্যবাদ, নমস্কার।